সুপ্রিয় ছাত্রছাত্রীরা, ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে বিশ্বজুড়ে চলমান করোনা পরিস্থিতির কারণে আমরা সুষম সরকারি কলেজের পক্ষ থেকে বিকল্প আয়োজন করেছি ক্লাস নেয়ার, অনলাইন ক্লাস নেয়ার। আমরা আশা করছি অনলাইন ক্লাসগুলো তোমরা ফলো করছো এবং এতে তোমরা যে দিক নির্দেশনা আমরা দিচ্ছি সেই দিক নির্দেশনা অনুযায়ী বাড়িতে পড়াশোনা করে তোমরা পড়াশোনাটাকে একটু এগিয়ে নেবে। খুব দ্রুত যদি পরীক্ষা হয়ে যায় সেক্ষেত্রেও তোমরা যাতে প্রস্তুতি নিতে পারো, ওই জন্যই আমাদের এই আয়োজন। সরকারের পক্ষ থেকেও নির্দেশ দেওয়া হয়েছে এবং আমাদের কলেজ পক্ষ থেকেও আমরা এই বিশেষ আয়োজনে সবাই সহযোগিতা করেছি। আমি সমাজবিজ্ঞান পড়াই, সেটা তো সবাই জানো। সমাজবিজ্ঞানের আজকে যে চ্যাপ্টারটা পড়াবো আমি, অষ্টম অধ্যায় সামাজিক স্তর বিন্যাস ও সামাজিক অসমতা, মানে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি। তোমরা এটা দুইটা শব্দের মধ্যে সামাজিক অসমতা আর সামাজিক স্তর বিন্যাস। সামাজিক অসমতা শব্দটার মধ্যেই বুঝতে পারছো যে এখানে কি বিষয়টা আছে। মূলত সামাজিক অসমতা মানে মানুষে মানুষে যে ভেদাভেদ। সামাজিক স্তর বিন্যাস, প্রথমে আসি। সামাজিক স্তর বিন্যাসের ইংরেজি শব্দ হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, STRATIFICATION, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এখন স্ট্র্যাটিফিকেশন শব্দটা কোত্থেকে এসছে এটা প্রথম দেখতে হবে। স্ট্র্যাটিফিকেশন আসছে ভূতত্ত্ব নামে একটা সায়েন্সের সাবজেক্ট আছে, যেটাকে ইংরেজিতে জিওলজি বলা হয়, নট জুলজি, জিওলজি, GEOLOGY, জিওলজি। ওই জিওলজিতে ভূতত্ত্ব নামে যেটাকে সাবজেক্টটাকে বলি আমরা বাংলায়, ওই জিওলজিতে মাটির বিভিন্ন স্তর সম্পর্কে পড়ানো হয়। ওই স্তরগুলো সম্পর্কে পড়ানো হয় মানে মাটির, আমরা যে ভূপৃষ্ঠে বসবাস করি, এই মাটির যত গভীরে যাওয়া যাবে, মাটির কিন্তু এক একটা স্তর এক এক রকম। কোনো জায়গায় বেলে মাটি, কোনো জায়গায় এঁটেল মাটি, কোনো জায়গায় দোআঁশ মাটি, কোনো জায়গায় কাদা মাটি, কোনো জায়গায় কয়লা, কোনো জায়গায় পাথর, এরকম দেখতে পাওয়া যায়। এটা একটা নলকূপ বসাতে গেলেই বিষয়টা বোঝা যায়। আরও জ্বলন্ত প্রমাণ আছে, যেমন দুর্গাপুরের মাটিতে পানিতে আয়রন বেশি পাওয়া যায়। এর কারণটা কি হচ্ছে, যে পানি যে জায়গায় পাওয়া যায়, যে স্তরে, ওই স্তরে আয়রন থাকে, আয়রন বেশি। এবং দুর্গাপুরের খুব বেশি নিচের স্তরে পাথর। ওই পাথর কেটে খুব গভীরে যাওয়া যায় না বলে একদম পরিষ্কার বিশুদ্ধ পানি বা আয়রনযুক্ত মুক্ত পানি এখানে পাওয়া খুব দুষ্কর। অধিকাংশ বাড়িতেই দেখা যাচ্ছে যে আয়রনযুক্ত পানি, এতে কিছু প্রতিক্রিয়াও হয়, দাঁত কালো হয়ে যায়, চুল আঠা হয়ে যায়, এরকম নানা কিছু হয়। সামাজিক স্তর বিন্যাস বিষয়টা হচ্ছে সমাজটা স্তরে স্তরে সজ্জিত বোঝানো হচ্ছে এখানে। সামাজিক স্তর বিন্যাসকে তুলনা করা যায় হচ্ছে একটা মইয়ের সঙ্গে। একটা মই যেমন উঁচু নিচু ধাপ আছে, সামাজিক স্তর বিন্যাসেও ঠিক তেমনি উঁচু নিচু ধাপ আছে। তার মানে হচ্ছে সমাজটা ক্রমে ক্রমে সজ্জিত। তোমরা জানো যে অধিকাংশ ধর্মেই স্রষ্টা বা বিধাতা বা ঈশ্বর যাই বলি, অধিকাংশ ধর্মে পৃথিবীর বলা হয়ে থাকে যে সকল মানুষকে উপরওয়ালা সমান করে সৃষ্টি করেছেন বা সমান মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা বাস্তব এই পৃথিবীতে, জটিল এই পৃথিবীতে, আমরা কি সকল মানুষের সমমর্যাদা বা সমান স্তর, মানে একই মর্যাদা ভোগ করছে বা একই সুযোগ সুবিধা ভোগ করছে, এটা কি আমরা দেখতে পাই? অবশ্যই না। আমরা চারপাশে তাকালেই দেখতে পাচ্ছি যে চারিদিকে বৈষম্য। একটা ধনী লোক যে সুযোগ সুবিধা ভোগ করে, তার যে সম্মানটা সমাজে, একটা গরিব লোক কিন্তু সেই সম্মানটুকু পায় না বা অনেক সুযোগ সুবিধা থেকে সে বঞ্চিত হয়। এখন পৃথিবীর প্রথমেই আসি সামাজিক স্তর বিন্যাস। আমি বিশ্ব প্রেক্ষাপটে আলোচনা করব, যেহেতু সমাজবিজ্ঞান প্রথম পত্র বিশ্ব প্রেক্ষাপটে আলোচনা করা হয়। সামাজিক স্তর বিন্যাস আমরা যদি শুরু থেকে আলোচনা করি, তাহলে একমাত্র আদিম সাম্যবাদী সমাজ ছাড়া, মানে যেটাকে বলা হচ্ছে ছিল প্রকৃতির রাজ্য। আদিম সাম্যবাদী সমাজ কোনটা ছিল? যখন মানুষ বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, ফলমূল আহরণ করত, মৎস্য শিকার করত, পশু শিকার করত। মানে তখন জীবনটা ছিল হয় ভুরিভোজ,
নয়তো উপবাস। একবেলা খেত, সবাই মিলে ভুরি পরে খেত, কিন্তু পরের বেলা কি খাবে ওই জিনিসটা তারা চিন্তা করতো না। ওই যে সময়টা ছিল প্রকৃতির রাজ্য, প্রকৃতিতেই তারা বসবাস করত। কিন্তু ওই যারা দলবদ্ধভাবে বসবাস করতো তাদের দলের যে নেতা, সে কিন্তু ইচ্ছা করে বেশি খেত না, তার যতটুকু প্রয়োজন সে ততটুকুই খেত, অন্য সমান সদস্যদেরকে সমান সুযোগ সুবিধা ভোগ করতে দিত। তার মানেটা হচ্ছে কি, তখন ছিল হচ্ছে ওই সমাজটাকে আমরা বৈষম্যহীন সমাজ বলতে পারি। এর পরবর্তীতে যত সমাজ এসেছে পৃথিবীতে, সব সমাজই সামাজিক স্তরবিন্যাস বিদ্যমান, মানে স্তরায়ন বিদ্যমান বা শ্রেণী বিদ্যমান। এখন শ্রেণী আর সামাজিক স্তরবিন্যাস দুইটার কিন্তু একটু পার্থক্য আছে, ওই বিষয়টাতে আমি একটু পড়ে যাচ্ছি। এখন পৃথিবীর আদি ইতিহাস মানে গোড়া থেকে যদি আমরা আলোচনা করি, যে সামাজিক স্তরবিন্যাস আলোচনা করতে গিয়ে একমাত্র আদিম সাম্যবাদী সমাজের পরের সমাজটাই আসছে হচ্ছে জাতি সমাজটাই আসছে কি, সবাই জানার কথা, যে দাস প্রথা, যেটাকে ইংরেজিতে বলা হয় স্লেভারি। পৃথিবীতে একটা দীর্ঘ সময় দাস প্রথা বিরাজমান ছিল। আজকে ইউরোপ বা আমেরিকাতে আমরা যে কালো মানুষ দেখি, মানে কালো লোক অসংখ্য দেখি, ওই কালো লোকরা কিন্তু তাদের পূর্বসূরীরা মূলত কিন্তু ইউরোপ বা আমেরিকায় গিয়েছে আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে। তাদেরকে দাস হিসাবে কিনে নেওয়া যাওয়া হতো, দাস হিসাবে তারা ক্রয় বিক্রয় হতো। এখন কিভাবে ক্রয় বিক্রয় হতো এটা বোঝার জন্য একটা উদাহরণই যথেষ্ট। যে আজকে একটা কোরবানির ঈদের আগে যেমন গরুর হাট বসে বা গরুর বাজার বসে, তখন কি করা হয়, সব লোকজন যাদের বিক্রয়যোগ্য কোরবানির গরু আছে তারা সবাই একসাথে জড়ো করে, কোরবানি বা পশু গরু ছাগল সবাই জড়ো করে। এখন জড়ো করতে গিয়ে যে কোরবানি কিনবে সে মূলত বলে যে ওইখানে টাকা পয়সাটা কোনো মূলত বড় ব্যাপার না, এখানে কোরবানিটাই বড় ব্যাপার। তাহলে কোরবানিটা বড় ব্যাপার যদি হয়, তাহলে তো একটা দাম দিয়ে যে কোনো একটা গরু কিনে নিয়ে গেলা হয়, মানুষের দামাদামি করে কেন? ঠিক আছে, এখানে দাম করতে গিয়ে কিন্তু পরোক্ষভাবে প্রথমেই মানুষ চিন্তা করে যে ওই গরুটাতে মাংস কতটা হবে, একটা মনে মনে আন্দাজ করে বা ধারণা করে নেয়। তারপর দেখে ওই গরুর রংটা কেমন, শিং কেমন, দাঁত কয়টা আছে, মানে তার কোরবানি দেওয়ার বয়স হয়েছে কিনা, ইত্যাদি বিষয় খেয়াল করা হয়। ঠিক তেমনি দাস সমাজে যখন মানুষকে বাজারে তোলা হতো, ধারণা করা হতো ওর গায়ের গড়ন দেখে, একটা পুরুষের গায়ের গড়ন দেখে ধারণা করা হতো যে ওই লোকটা কতটুকু কাজ করতে পারবে, মানে গৃহস্থলী কাজ করতে পারবে বা কৃষি কাজ করতে পারবে, তার উপর তার দামটা নির্ধারিত হতো। আর একটা মহিলা হলে বা নারী হলে প্রধানত দেখা হতো হচ্ছে তার রূপ সৌন্দর্য বা তার দেহের গড়ন। রূপ সৌন্দর্যটাই মূলত এখানে দেখা হতো। মূলত রূপ সৌন্দর্যটা কেন দেখা হতো, যে ওই মহিলাদের বা নারীদের বাসায় নিয়ে যারা কৃত দাসদের কিনে আনতো, যারা মনিব, তারা মূলত যৌন কার্যে ব্যবহার করত। এখন আমরা যদি দাস প্রথায় আলোচনা করি, তাহলে আমরা দুইটা স্তরের লোক দেখতে পাই। প্রথমটা হচ্ছে মালিক বা মনিব, আর দ্বিতীয়টা হচ্ছে দাস, মানে একটা হচ্ছে স্লেভ দাস আর একটা হচ্ছে স্লেভ ওনার। দুইটা স্তরের লোকজন আমরা এখানে দেখতে পাই। এখন যারা স্লেভ বা দাস, তাদের কোনো অধিকার ছিল না, তাদের কোনো রাজনৈতিক অধিকার তো দূরের কথা, তাদের ইচ্ছার কোনো মূল্য ছিল না, তাদের কথার কোনো মূল্য থাকতো না। তারা মনিবের ইচ্ছা অনুযায়ী যা খুশি তাই করতে হতো। এমনকি মনিবের যদি সন্দেহ হতো যদি সে পালিয়ে যাবে, তাহলে প্রয়োজনে তাকে শৃঙ্খলিত রাখা হতো। ওই শৃঙ্খলিত রাখা হতো এই কারণে সে যাতে পালাতে না পারে। মোট কথা, দাসদের অধিকার কিছু ছিল না, তারা মনিবের ইচ্ছা অনুযায়ী বা ফরমাইশ অনুযায়ী তাদের কর্তব্য সম্পাদন করত। একটা দীর্ঘ সময় জুড়ে এই পৃথিবীতে দাস সমাজ বা দাস ব্যবস্থাটা টিকে ছিল। এটা এক পর্যায়ে আন্দোলনের মুখে বিশ্ব থেকে বিদায় নিয়েছে বা অবসান হয়েছে, কিন্তু অবসান হলেও লিখিতভাবে বা আদেশ অনুসারে বিভিন্ন দেশে জাতিসংঘের নির্দেশ অনুসারে দাসপ্রথা বিলুপ্ত হয়েছে। কিন্তু দাসপ্রথা বিলুপ্ত হলেও অফিসিয়ালি এখনও কিন্তু টিকে আছে ভিন্ন রূপে বা ভিন্ন আকারে। ওই বিষয়গুলো
আমরা আশেপাশের দিকে তাকালেই বোঝা যায়। অনেকেই বাড়ির কর্মচারীর সঙ্গে বা বাড়ির কাজের সঙ্গে লোকের সঙ্গে যে আচরণ করে ওইটা আসলে দাস প্রথারই নিয়ম নামান্তর। এর পরের যে বিষয়টা আছে বা সামাজিক স্তর বিন্যাসের দ্বিতীয়টা হচ্ছে এস্টেট বা সামন্ত প্রথা। ওই বিষয়টা আমি এর পরের ক্লাসে আলোচনা করব।